গল্প এক অবেলায় তুমি এলে, পর্ব 15, কলমে তাসনিম তালুকদার বুশরা। 7 দিন পর সময়ের স্রোতে কেটে গেছে আরও 7টি দিন। এই কয়েকদিন অনেক কিছুই যেন ধীরে ধীরে স্বাভাবিকতার দিকে ফিরছে। দুর্ঘটনার পর আহিয়ান এখনো বেশ খানিকটা সুস্থ। শরীরের দুর্বলতা পুরোপুরি কাটেনি, তবু আগের তুলনায় অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছে সে। আর আজকের দিনটা যেন তাদের পরিবারের জন্য বিশেষ তাৎপর্য বহন করেছে। কিছুক্ষণ পর আহিয়ান তার বাবা আমাকে সঙ্গে নিয়ে তিতলির বাড়িতে যাবে। দুই পরিবারের উপস্থিতিতে এবার আনুষ্ঠানিকতা, বিয়ের দিন তারিখ নির্ধারণ করতে, অথচ সেই গুরুত্বপূর্ণ মুহূর্তের আগেই আহিয়ানের ব্যস্ততা দেখে মনে হচ্ছে বিয়ের তারিখ ঠিক করার চেয়েও জরুরি কোনো কাজ তার সামনে রয়েছে। নিজের রুমের সোফায় গভীর মুখে বসে আছে সে, হাতে মোবাইল ফোন, চোখ নিস্তব্ধ স্ক্রিনে। তিতলির সঙ্গে মেসেঞ্জারে চ্যাটিং করছে, তবে একে নিছুক মেসেজ বলা বোধহয় অন্যায় হবে। এ যেন রীতিমতো এক ক্ষুদ্র যুদ্ধ, আর যুদ্ধের বিষয়। তিতলি আজ কোনো রঙের শাড়ি পরবে। তিতলি বারবার জানাচ্ছে সে লাল শাড়ি পরবে, আর আহিয়ান বারবার একে শুয়ে শুয়ে ভয়ে বলা যাচ্ছে নীল শাড়ি পরতে হবে। এক সময় তিতলি মেসেজ ভেসে উঠল, আমি কিন্তু লাল শাড়ি পরব। আহিয়ান ভ্রু কুঁচকে গেল। সে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিল, তুমি আজকে নীল শাড়ি পরবে। কিছুক্ষণ পর তিতলি জবাব, না, লালটাই সুন্দর। আহিয়ান আবার লিখল নীল। তিতলি যেন ইচ্ছা করেই তাকে আরো উত্তেজিত করতে চাইল। লাল, আহিয়ান নীল, তিতলি লাল, একই কথা পুনরাবৃত্তিতে আহিয়ানের ধৈর্যের বাঁধ ক্রমশ ক্ষীণ হয়ে এলো। শেষ পর্যন্ত সে দীর্ঘশ্বাস ফেলে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে শেষবারের মতো মেসেজ টাইপ করলো, লাস্ট মেসেজ দিচ্ছি তিতলি, তুমি কি নীল শাড়ি পরবে নাকি পরবা না? মেসেজটি পড়ে তিতলি কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইল। আহিয়ানের রাগী স্বভাব সম্পর্কে তার এমনই যথেষ্ট ধারণা রয়েছে। আর মেসেজের শব্দগুলো পড়েই সে বুঝতে পারল মানুষটা সত্যি রেগে যাচ্ছে। শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও আত্মসমর্পণ করতে হলো তাকে। সে লিখল, আচ্ছা, নীল শাড়ি পরব স্যার। মেসেজ পাঠিয়ে তিতলি আর কোনো সুযোগ না দিয়ে সঙ্গে সঙ্গে অফলাইনে চলে গেল। আহিয়ান কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, তারপর মেসেজটি আবার পড়ে ঠোঁটের কোণে এক সিলতি বাঁকা হাসি ফুটে উঠল। মোবাইলটি হাতে রেখেই নিচু সুরে বিড়বিড় করে বলল, বিষয়টা আগে হোক, তোমার এই স্যার ডাক আমি বের করে নেব, অবাধ্য মেয়ে। তার চোখ মুখে তখন বিরক্তির ছাপ থাকলেও ঠোঁটের কোণে লুকিয়ে থাকা হাসিটুকু যেন অন্য কোথাও বলছিল, তিতলির সঙ্গে এই ছোটখাটো তর্কগুলো যে তার অজান্তেই দিনের সবচেয়ে আনন্দের মুহূর্ত হয়ে উঠেছে, সেটা অবশ্য আহিয়ান নিজেও এখন স্বীকার করতে রাজি নয়। শেখ বাড়ির বৈঠকখানায় সেদিন যেন এক অন্যরকম ব্যস্ততা। ড্রয়িং রুমে সোফার এক পাশে বসে আছে আহিয়ান, তার বাবা অর্জুন খান এবং মা আজমেরি খান। পরিবেশ জুড়ে কথাবার্তা, হাসি, আনন্দ, আর আসন্ন বিয়েকে ঘিরে এক ধরনের উৎসব মুখর আবহাওয়া। আজমেরি খানের মুখে খুশির ঝিলিক যেন
কিছুতেই চাপা পড়ছে না। তিতলিকে তিনি প্রথম থেকেই ভীষণ পছন্দ করেন। তাই ছেলের বিয়ে প্রসঙ্গ উঠলেই তার মনে আলাদা এক আনন্দের সঞ্চার হয়। কিছুক্ষণ পর তিতলির বাবা মামুন শেখ এসে অর্জুন খান ও আজমেরি খানের পাশে বসলেন। দুই পরিবারের কথা বধূর মধ্যে শুরু হলো আন্তরিক আলাপচারিতা। কখনো বিয়ের প্রস্তুতি নিয়ে আলোচনা, কখনো পুরনো পরিচিতি গল্প। সব মিলেই ঘরের পরিবেশ ক্রমশ আরো প্রবন্তর হয়ে উঠল। তিহানও এসে একপাশে নীরবে বসে রইল। চারপাশে কথাবার্তা শুনছিল সে। মাঝে মাঝে পরিবারের বড়দের কথা মৃদু হাসছিল। এর মধ্যেই আশার কণ্ঠ শোনা গেল। তিতলির মা আশা শেখ ধীরে ধীরে তিতলিকে সঙ্গে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলেন। মুহূর্তের জন্য যেন ঘরের ব্যস্ততা খানিকটা স্তব্ধ হয়ে গেল। তিতলির পরানো নীল শাড়ি রঙের টাঙ্গাইল জামদানি শাড়ি সাজছিল অত্যন্ত পরিমিত। মুখ হালকা মেকআপ, চুল পরিপাটি করে বাঁধা। অতিরিক্ত সাজসজ্জার কোনো আড়ম্বনাই নেই, অথচ তার স্বাভাবিক সৌন্দর্যটুকু যেন আরো স্পষ্ট হয়ে উঠেছে। তিতলি এসে বিনয়ের সঙ্গে একে একে সবাইকে সালাম করল। আজমেরি খানের মুখ আনন্দে আরো উজ্জ্বল হয়ে উঠল। তিনি সস্নেহে তিতলির দিকে তাকিয়ে বললেন, এসো মা, এখানে বসো। তারপর নিজেই তিতলিকে আহিয়ানের পাশে বসিয়ে দিলেন। আহিয়ান এতক্ষণ গভীর মুখে বসে পরিবার বড়দের কথোপকথন শুনছিল। তিতলি পাশে এসে বসতেই সে একবার আর চোখে তার দিকে তাকালো। নীল শাড়ি তিতলিকে দেখে তার দৃষ্টি কয়েক মুহূর্তের জন্য স্থির হয়ে রইল। মুখে অবশ্য কোনো অভিব্যক্তি প্রকাশ করল না সে। চারপাশে তাকিয়ে দেখল অর্জুন খান, আজমেরি খান, মামুন শেখ, আশা শেখ এবং তিহান সবাই নিজেদের কথাবার্তায় ব্যস্ত। কারো নজর এই মুহূর্তে তাদের দিকে নেই। আহিয়ান সামান্য তিতলির দিকে ঝুঁকে এলো। খুব নিচু স্বরে ফিসফিস করে বলল, অনেক বেশি সুন্দর লাগছে তোমাকে। তিতলি কথাটা শুনে অপ্রস্তুত হয়ে গেল। ঠোঁটের কোণে অনিচ্ছা সত্ত্বেও ক্ষীণ হাসি ফুটে উঠল। আহিয়ান আবারও ধীর স্বরে বলল, অবাধ্য হওনি তার জন্য ধন্যবাদ। তিতলির মুখের হাসি এবার আরো একটু প্রশান্তি হতে চাচ্ছিল, কিন্তু পরের কথাটুকু শুনে তো মুহূর্তেই মিলে গেল। আহিয়ানের ঠোঁটের কোনো দুষ্টুমি মেশানো হাসি রেখে বলল, অবাধ্য হলে কিন্তু পানিশমেন্ট পেতে। তিতলির মুখটা সঙ্গে সঙ্গে কালো হয়ে গেল। এই মানুষটার প্রশংসা শুনে এক মুহূর্তের জন্য তার মনটা যে কি ভীষণ ভালো হয়ে গিয়েছিল, আর পরক্ষণেই সেই মানুষটার এমন কথা বলে তার সমস্ত আনন্দ যেন পানি ঢেলে দিল। তিতলি আর চোখে আহিয়ানের দিকে তাকিয়ে একবার চোখ রাঙাতে কিন্তু চারপাশে এত মানুষ, তার উপর দুই পরিবারের গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, তাই কিছু বলার উপায় নেই। সে কেবল ঠোঁট শক্ত করে চুপচাপ বসে রইল। আহিয়ান তিতলির গভীর মুখের দিকে তাকিয়ে মনে মৃদু হাসল। তারপর আবার স্বাভাবিক ভঙ্গিতে সোজা হয়ে বসে পরিবারের বড়দের কথোপকথন মনোযোগ দেওয়ার ভান করল। অথচ তিতলির মনে তখন একটাই কথা ঘুরপাক খাচ্ছে, এই মানুষটার প্রশংসা শুনে খুশি হওয়াটা কি তবে বিপজ্জনক? অবশেষে দীর্ঘ আলোচনার পর অর্জুন খান গভীর অথচ আন্তরিক ভঙ্গিতে মামুন শেখের দিকে তাকিয়ে বললেন, তাহলে ভাই সাহেব,
আগামী শুক্রবার বিয়ের দিনটা ঠিক করা হোক। আজ তো বুধবার, সময় খুব বেশি নেই, তবে ইনশাল্লাহ সব কিছু সুন্দরভাবে হয়ে যাবে। কথাটা শুনে আশা শেখ খানিকটা ইতস্তত করে বললেন, কিন্তু ভাই সাহেব, এত অল্প সময়ের মধ্যে এত আয়োজন কিভাবে করব? অনেক কিছু তো গোছগাছ করার ব্যাপার আছে। অর্জুন খান আশ্বস্ত করার ভঙ্গিতে মৃদু হেসে বললেন, এসব নিয়ে আপনারা একদম চিন্তা করবেন না, আমি লোক পাঠিয়ে দেব, তারা এসে প্রয়োজনীয় কাজগুলো গুছিয়ে দেবে। আর একটা কথা পরে যেন না বলেন, আপনাদের জন্য লোক পাঠিয়েছি, আমি আমার ছেলের বউয়ের জন্য লোক পাঠাচ্ছি, সুতরাং এ ব্যাপারে কিন্তু আপনাদের কোনো আপিত্য গ্রহণযোগ্য হবে না। অর্জুন খানের কথায় উপস্থিতিতে সবাই হেসে উঠল। মামুন শেখ মৃদু হেসে মাথা নেড়ে বললেন, আচ্ছা ঠিক আছে, আপনাদের ছেলের বউকে ঘরে তুলে নেওয়ার যখন এতই তাড়া, তখন আমরা আর কি বলতে পারি। ঘরের পরিবেশ মুহূর্তেই আনন্দময় হয়ে উঠল। তিতলি চুপচাপ বসে সব শুনছিল। শুক্রবারে বিয়ে কথাটা তার মনে হতেই বুকের ভিতরে অদ্ভুত এক শিহরণ জেগে উঠল। এত দ্রুত যে সব কিছু সত্যিই ঘটে যাবে, তা যেন এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারছে না সে। ঠিক তখনই পাশে বসা আহিয়ান সামান্য ঝুঁকে খুব নিচু সুরে বলল, রেডি হয়ে থাকবেন ম্যাডাম, শুক্রবার কিন্তু তোমাকে আনুষ্ঠানিকভাবে নিয়ে যাব। তিতলি চমকে তার দিকে তাকালো। আহিয়ানের চোখ তখন দুষ্টামি মেশানো হাসি। তিতলি নিচু সুরে বিড়বিড় করে বলল, আপনি একদম অসহ্য। আহিয়ান মৃদু হেসে আবারও সোজা হয়ে বসল। তিতলি মুখ গভীর করে অন্যদিকে তাকিয়ে রইল। বিয়ে যে এত কাছে চলে এসেছে সে উপলব্ধিতেই তার মনে লজ্জা, অস্থিরতা আর অজানা আশঙ্কা একসঙ্গে ভিড় করছিল। এরই মধ্যে আশা শেখ হঠাৎ পলাশের কথা তুললেন। আচ্ছা পলাশ বাবা আসেনি, সবাই তো একসঙ্গে আছে, ওকে দেখছি না। প্রশ্নটা শুনতেই তিতলির শরীর যেন মুহূর্তের জন্য শক্ত হয়ে গেল। সেদিনের ঘটনাটা সে কাউকে জানায়নি, তাই তার মা যে স্বাভাবিকভাবেই পলাশের কথা জিজ্ঞেস করবেন সেটা তিতলি জানত। কিন্তু নামটি উচ্চারিত হতেই সেই ভয়াবহ মুহূর্ত স্মৃতি হঠাৎ করে তার মনে ফিরে এলো। তার মুখের পরিবর্তন আহিয়ানের দৃষ্টি এড়ালো না। সে কোনো প্রশ্ন করল না। সবার উপলক্ষে ধীরে ধীরে তিতলি হাতটি নিজের হাতের মধ্যে নিল। তারপর অত্যন্ত নিচু স্বরে বলল, ভয় পেও না। তিতলি স্থির হয়ে রইল। আহিয়ান তার হাতের উপর নিজের মুঠি সামান্য দৃষ্টি করে বলল, তোমাকে আর কখনো এমন কোনো সিচুয়েশনের মুখোমুখি হতে দেবে না, আমার উপর বিশ্বাস রাখো। আহিয়ানের আশ্বাসে তিতলি নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করল, কিন্তু মনকে বোঝানোর যতটা সহজ শরীরকে শান্ত করা যেন ততটা সহজ নয়। অজান্তেই তার আঙ্গুলগুলো কেঁপে উঠছিল। আহিয়ানের হাতটি সে আরো শক্ত করে চেপে ধরল। আহিয়ান কিছু বলল না, শুধু তিতলির হাতের কাঁপুনি অনুভব করল। মুহূর্তেই তার বুকের ভিতরে অপরাধবোধ ভার আরো গভীর হয়ে উঠল। সে নিজেকে প্রশ্ন করল, তিতলিকে এমন সিচুয়েশনের মুখোমুখি হতে হলো কেন? তারপরও সে তিতলির হাত আরো দৃষ্টিভাবে ধরে রাখল, যেন নিঃশব্দে জানিয়ে দিল, আমি আছি। মেয়েটার ভিতরে যে গভীর আতঙ্কের ছাপ পড়েছে
সেটা বুঝতে আহিয়ানের আর কোনো সংশয়ের অবকাশ রইল না। বাইরে থেকে তিতলি নিজেকে যতই স্বাভাবিক দেখানোর চেষ্টা করুক, তার শরীরের কাঁপুনি অনেক কিছুই বলে দিচ্ছিল। আর সেই উপলব্ধি সঙ্গে সঙ্গে আহিয়ানের ভিতরে ক্ষোভও আবার ধীরে ধীরে জেগে উঠতে লাগলো। পলাশের কথা মনে পড়তেই সোয়াল শক্ত হয়ে এলো তার। এদিকে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য অর্জুন খান একটু অপ্রস্তুত ভঙ্গিতে বললেন, আসলে পলাশের কিছু কাজ ছিল, তাই আজ আসতে পারেনি। বিয়ের দিন নিশ্চয় আসবে। আশা শেখ স্বাভাবিকভাবে মাথা নেড়ে বললেন, আচ্ছা ঠিক আছে। তারপর তিনি অতিথিদের দিকে তাকিয়ে বললেন, তাহলে আপনারা কিছু খান, শুধু গল্প করলেই তো হবে না। আজমেরি খান সঙ্গে সঙ্গে মৃদু হেসে বললেন, আরে আশা, তুমি এত আনুষ্ঠানিকতা করছো কেন? আমরা তো এখন আর বাইরের কেউ নয়, নিজেদের মানুষ তো। বরং আজ আমরা আনন্দের সীমা নেই। তার চোখ মুখে সত্যিকার উচ্ছ্বাস ফুটে উঠল। আজমেরি খান তিতলির দিকে সস্নেহে তাকিয়ে বললেন, তিতলিকে এতদিন থেকেই আমার ভীষণ পছন্দ। আজ যখন সব কিছু ঠিক হয়ে গেল, তখন মনে হচ্ছে যেন নিজের মেয়েকে ঘরে আনতে চলেছি। আশা শেখের মুখে ও মৃদু হাসি ফুটে উঠল। তিনি আবেগ মিশ্রিত কণ্ঠে বললেন, আমিও কখনো ভাবিনি ব্যাপারটা এভাবে হবে। কত কিছু যে মানুষের অগোচরে ঠিক হয়ে থাকে। আজমেরি খান ধীর কণ্ঠে বললেন, হ্যাঁ, উপরওয়ালা যেটা লিখে রাখেন শেষ পর্যন্ত সেটাই হয়। আমরা শুধু নিজেদের মতো করে পথ চলি, কিন্তু কোথাও কার সঙ্গে কার সম্পর্ক জুড়ে যাবে সেটা তো আগেই নির্ধারিত থাকে। আহিয়ানের লক্ষ্য করছিল তিতলি এখনো পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি। পলাশের নাম উচ্চারিত হওয়ার পর থেকেই তার মুখে অস্বস্তিতার ছাপ, চোখ মুখে অদৃশ্য এক আতঙ্ক। তাই ইচ্ছে করে প্রসঙ্গটা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করলে সে নরম সুরে জিজ্ঞেস করলো, তুমি কি কিছু খেয়েছ? তিতলি মাথা নাড়ল না। আহিয়ান বলল, আচ্ছা চলো, আমাদের সঙ্গে কিছু খাবে। তিতলি সঙ্গে সঙ্গে সংকুচিত হয়ে গেল। চারপাশে এতজন বড় মানুষ বসে আছেন, তাদের সামনে আহিয়ান পরিবারের সঙ্গে বসে খাওয়ার কথা ভাবতেই তার কেমন যেন লজ্জা লাগলো। মৃদু স্বরে বলল, আমি কিভাবে আপনাদের সঙ্গে খাবো? আপনারা খান, আমি পরে খেয়ে নেব। আহিয়ানের ভ্রু তুলে তাকালো, তারপর গভীর কণ্ঠে বলল, না, সেটা হবে না। আমাদের দুইজনকে নিয়ে এত আয়োজন হচ্ছে, অথচ তুমি ঠিক মতো খাচ্ছ কিনা সেটা দেখব না? তিতলি একটু বিরক্তর চোখে তাকিয়ে বলল, এটা আবার দেখার কি আছে? বিয়ের পর তো এমনিতেই দেখবেন। এখন থেকে এত নজরদারি করার কি দরকার? আহিয়ানের ঠোঁটের কোণে দুষ্টমি মেশানো হাসি ফুটে উঠল। না, এখন থেকেই দেখতে হবে। তিতলি সঙ্গে সঙ্গে মুখ গোমড়া করে ফেলল। মধু, আমি আপনার সঙ্গে খাবো না। আহিয়ান নিচু সুরে ফিসফিস করে বলল, মধু তো তোমার সারা শরীরে আছে, যা আমি শুক্রবারে খেয়ে ফেলবো। আহিয়ানের এরকম লাগাম ছাড়া কথা তিতলির কোনো উত্তর খুঁজে পেল না। লজ্জায় মাথা নিচু করে ফেলল সে। তারপর ধীরে আহিয়ানের হাত থেকে নিজের হাত সরিয়ে নিয়ে নিজের কোলে রেখে বিড়বিড় করে বলল,
অসভ্য লোক কোথাকার। আহিয়ান কথাটা শুনে মৃদু হেসে ফেলল, তবে তার আসল উদ্দেশ্য ছিল অন্য কিছু। তিতলির মুখের দিকে তাকিয়ে সে বুঝতে পারল কিছুক্ষণ আগের আতঙ্কর ছাপটা অন্তত সাময়িকভাবে মুছে গেছে। তার মনে অন্য দিক ঘুরছে, কথাবার্তা ফিরে এসেছে। এটাই চেয়েছিল আহিয়ান। মনের ভিতর থেকে নিঃশব্দে একটি স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো তার। সে জানত তিতলি ভয়কে জোর করে মুছে ফেলা সম্ভব নয়, কিন্তু এই মুহূর্তে অন্তত তাকে একটু স্বাভাবিক করে তুলতে পেরেছে, সেটুকু তার কাছে যথেষ্ট। তিতলি অবশ্য তখনও মুখ গোমড়া করে বসে আছে, কিন্তু তার চোখের কোণে আর আগের সেই আতঙ্ক নেই। আহিয়ান আর চোখে তাকিয়ে মৃদু হাসল। অন্তত আজকের জন্য তার ছোট পরিকল্পনাটা সাকসেসফুল হয়েছে। চলবে। পরবর্তী গল্পটি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।